রাত তখন 3:15 বাজে। আকাশে কালো মেঘের ছায়া, চারিদিক থমথমে। প্রকৃতি নিজেই যেন আগাম বার্তা নিয়ে আসছে কোনো অশুভ শক্তির। গ্রাম থেকে কিছুটা দূরেই চাষের জমি। সেই চাষের জমির এক কোণে বাঁশের একটা তাঁবুর ভেতর দাউ দাউ করে জ্বলছে একটা হোমকুণ্ড। আর সেই হোমকুণ্ডের সামনে বসে আছে এক দম্পতি, আরাধনা করছে ভগবান শিবের। দুজনেই কাঁপা কাঁপা গলায় মন্ত্র উচ্চারণ করতে করতে ঘি ঢালছে আহুতিতে। তারপর কয়েক মুহূর্তের মধ্যে সব শান্ত। মন্ত্র উচ্চারণ থেমে গেল। শটান করে বিদ্যুৎ খেলে গেল আকাশে। ফিনকি দিয়ে কয়েক ফোঁটা রক্ত এসে পড়লো তাঁবুর দেয়ালে। আর তার পরক্ষণেই জ্বলন্ত হোমকুণ্ডে এসে পড়লো দুটো মানুষের কাটা মুন্ডু। আগুন নিভে গেল। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো দুটো মুন্ডুবিহীন নিথর লাশ। লাশের পাশে পড়ে রইল শুধু একটা রক্তাক্ত চিঠি, যাতে লেখা ছিল, ঈশ্বর আমাদের সন্তানের মঙ্গল করুক। নমস্কার, আমি অপূর্ব। আর আজ আমি যে কেসটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা শুনে আপনাদের অনেকেরই মনে হতে পারে তন্ত্র মন্ত্রের কোনো গল্পের বই থেকে নেওয়া। কিন্তু বিশ্বাস করুন, এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা একেবারে ডাহা বাস্তব। ঘটনাটা ঘটেছিল আজ থেকে মাত্র বছর 2 আগে, গুজরাটের রাজকোট জেলার একটা ছোট্ট গ্রাম ভিনচিয়াতে। কিন্তু এই ঘটনার ভয়াবহতা এতটাই যে লাশগুলো দেখে পুলিশেরও গা শিউরে উঠেছিল। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ আত্মহত্যা, কিন্তু তারপর এই কেসে এমন কিছু তথ্য উঠে আসে যা শুনে ঠান্ডা স্রোত বয়ে গেছিল গুজরাট পুলিশের শির দ্বারা দিয়ে। অন্ধবিশ্বাস আর কুসংস্কারে আচ্ছন্ন হয়ে মানুষ যে কতটা পাগল হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ আমাদের আজকের কেস, ভিনচিয়ার ডাবল নরবলি। কিন্তু মেইন ভিডিওটা শুরু করার আগে একটা দারুণ জিনিস বলি আপনাদের। আপনারা অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই চ্যানেলের থাম্বনেইল গুলো এত অ্যাট্রাকটিভ কি করে হয়, এত ক্লিয়ার কি করে হয়। তো দেখুন, এই চ্যানেলের থাম্বনেইল গুলো বানানোর জন্য আমাকে অনেক ইমেজ নিয়ে সেগুলো বিজি রিমুভ করতে হয়, অনেক আনওয়ান্টেড অবজেক্ট সেখান থেকে সরাতে হয় এবং আরো অনেক কিছু করে এনহ্যান্স করতে হয়। এবং এই সব কিছু করার জন্য আমি ইউজ করি ইমেজ রিসাইজার বলে একটা ওয়েবসাইট। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কিংবা আপনারা চাইলে গুগলে গিয়েও সার্চ করতে পারেন imageresizer.com, এবং সেখানে গিয়ে মাত্র একটা ক্লিকে আপনি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন একদম ফ্রিতে, এবং সেটাও 4K কোয়ালিটিতে। তারপর যদি আপনার ছবির মধ্যে কোনো আনওয়ান্টেড অবজেক্ট থাকে, সেটা যদি আপনি চান না এই ছবিতে থাকুক, তাহলে খুব সহজেই একটা ক্লিকে মাত্র সেটাও উড়িয়ে দিতে পারবেন। তো এই ইমেজ রিসাইজার আমার জন্য তো খুব 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 হেল্পফুল। আপনারাও যদি এরকম অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানাতে চান তাহলে প্লিজ চেক আউট করুন ইমেজ রিসাইজার। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কিংবা আপনারাও গুগলে গিয়ে সার্চ করতে পারবেন এবং প্লে স্টোর থেকেও ওদের অ্যাপ ডাউনলোড করতে পারেন। চলুন এবার আমাদের মেন ভিডিওতে ফেরা যাক। গুজরাটের রাজকোট জেলার অন্তর্গত একটা ছোট্ট গ্রাম ভিনচিয়া। আর এই গ্রামে বসবাস করে 38 বছর বয়সী হেমু মাকওয়ানা এবং 35 বছর বয়সী তার স্ত্রী হানসাবেন মাকওয়ানা। হেমু হানসা দুজনেই খুব সাদামাটা মানুষ, গ্রামের আর 5 জনের মতোই খেটে খাওয়া কৃষক। আর হেমুর সর্বক্ষণের ছায়া সঙ্গী তার স্ত্রী হানসা। তাদের 12-13 বছরের এক ছেলে আর এক মেয়েও আছে। প্রতিদিন সকালে ছেলে আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দুজন একসাথেই জমিতে চাষবাস করতে যায়, আবার বিকেল হলে একসাথেই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে ছেলে মেয়েরা নিজেদের মতো খেলতে চলে যায়, আর হেমু আর হানসা তারা নিজেদের মতো সময় কাটায়। একেবারে নির্ভেজাল সুখী সংসার যাকে বলে। গ্রামে তাদের 3 বিঘে জমিও আছে, যেখানে চাষবাস করে ভালো মতোই চলে যায় হেমুর। এবং শুধু ভালো বললে বরং ভুলই হবে, কারণ গোটা গ্রামে একমাত্র হেমুরই শুধু পাকা বাড়ি আছে, আর কারোর কাছে পাকা বাড়ি নেই। কারণ জমির সাথে সাথে হেমুর একটা ছোট্ট খামারও আছে, তাই সেখান থেকেও আয় মন্দ নয়। তো আশা করি বুঝতেই পারছেন, অগাধ টাকা পয়সা না থাকলেও হেমু হানসার পরিবার বেশ সচ্ছল। হেমু হানসার বাড়ির লাগোয়া আরেকটা বাড়িতে থাকে হেমুর বাবা মা। হেমুর ভাই থাকে গ্রামের অন্য এক প্রান্তে। আলাদা আলাদা বাড়িতে থাকলেও 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক খুবই ভালো, বরং হেমুর ছেলে মেয়ে দুজনেই কাকাকে খুব ভালোবাসে, আর কাকাও দুজনকে সবসময় আগলে আগলে রাখে। তো এইভাবে সব মিলিয়ে তাদের জীবন বেশ সুখে স্বাচ্ছন্দ্যই কাটছিল। গ্রামের সবার সাথেও সম্পর্ক খুব ভালো ছিল দুজনের। হানসা অত্যন্ত ধর্মপরায়ণ, তাই মাঝে মাঝেই বাড়িতে নানান ধর্মীয় অনুষ্ঠানে গোটা গ্রামকে নেমন্তন্ন করে খাওয়াতো নিজের বাড়িতে। মানে এক কথায় বলতে গেলে ওরাই ছিল ওই গ্রামের সব থেকে সুখী পরিবার। কিন্তু একদিন দুম করে সব বদলে গেল। 16 এপ্রিল 2023। প্রতিদিনের মতো সেদিনও সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে কাজে বেরিয়ে যায় হেমু আর হানসা।
দিনটা যেহেতু রবিবার, তাই ছেলে আর মেয়েরা সেদিন বাড়িতেই ছিল। সন্ধ্যে 6টা নাগাদ হেমু হানসা তাদের কাজকর্ম সেরে বাড়ি ফিরে আসে। হাত পা ধুয়ে পুজো করে গৃহ দেবতার। তারপর হানসা ছেলে মেয়েদেরকে বলে, আজ রাতে তোমরা তোমাদের কাকার বাড়িতে থাকবে, আমাদের কিছু কাজ আছে। এই কথা শুনে ভাই বোন আনন্দে লাফিয়ে ওঠে, কারণ আগেই বলেছিলাম ওরা দুজনেই কাকাকে ভীষণ ভালোবাসতো। কিন্তু ওই বাচ্চা দুটো তখনও জানতো না আজ রাতে ঠিক কি ঘটতে চলেছে। এরপর হেমু আর হানসা তাদের ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় তাদের কাকার বাড়ি। বাচ্চারা কাকার বাড়ির সামনে পৌঁছাতেই আনন্দে ছুটে ভেতরে ঢুকে যায়। তারপর হেমু আর হানসা দুজনেই খানিকক্ষণ বাইরে দাঁড়িয়ে ভাইয়ের সাথে 2-4টে কাজকর্ম নিয়ে কথা বলে আবার বাড়ি ফিরে আসে। আসার আগে হেমু নিজের ভাইকে শুধু এটুকুই বলে আসে, ওদের একটু দেখিস। হেমুর ভাই কথাটা শুনে একটু অবাক হয়েছিল, কিন্তু যেহেতু খুবই সাধারণ একটা কথা, তাই খুব একটা গুরুত্ব দেয়নি। যদি দিত তাহলে হয়তো গল্পটা আজকে অন্যরকম হতে পারত। পরের দিন মানে 17 এপ্রিল 2023 সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য হেমু হানসার ছেলে মেয়ে তাদের কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসে। ছেলে মেয়ে দুজনেই ভেবেছিল মা বাবা হয়তো প্রতিদিনের মতো খাবার দাবার রেডি করছে, কিন্তু বাড়ি পৌঁছে দেখলো বাড়িতে কেউ নেই, এমনকি তাদের জন্য কেউ খাবারও বানায়নি আজ। দুই ভাই বোন তারপর ঠাকুমার ঘরে গিয়ে বাবা মায়ের খোঁজ করে, কিন্তু আফসোস তারাও কিছু বলতে পারে না। এরপর তারা আর এত কিছু না ভেবে মা বাবাকে খুঁজতে সোজা চলে যায় চাষের জমিতে। যেমনটা বললাম, বাড়ির পেছনে চাষের জমি। হাঁটতে হাঁটতে বাচ্চা দুটো গিয়ে পৌঁছায় জমির একদম শেষ প্রান্তে। সামনে প্রায় 7 ফুট উঁচু একটা দেওয়াল, আর দেওয়ালের গা ঘেঁষেই বানানো হয়েছে একটা অদ্ভুত তাঁবু। অদ্ভুত বললাম কারণ এই তাঁবুটি অন্যান্য সাধারণ তাঁবুর মতো নয়। তাঁবুটা তৈরি করা হয়েছে 4টে বাঁশ আর কীটনাশকের বস্তা দিয়ে। এমনিতে তো এই ধরনের তাঁবু দেখলে যে কেউ অবাক হয়ে যাবে, কিন্তু হেমু হানসার ছেলে মেয়ে একটু অবাক হলো না, কারণ হেমু হানসা যখন এই তাঁবুটা বানাচ্ছিল তখন ওরা খুব কাছ থেকে দেখেছে। এমনকি অনেক সময় রাতের বেলা এই তাঁবুর ভেতর থেকে পুজোর ঘন্টা বাজার আওয়াজও পেয়েছে বাচ্চারা। যদিও ওরা কখনো এই তাঁবুর ভেতর ঢুকে দেখেনি, তাই তারা তখনও জানতো না এই তাঁবুর ভেতর ঠিক কি আছে। ওরা ভেবেছিল হয়তো ভেতরে বাবা মা বিশ্রাম করছে, তাই কৌতূহল নিয়ে তাঁবুর ঢাকাটা সরিয়ে ভেতরে ঢুকে পড়লো। এবং ভেতরে ঢুকে বাচ্চা দুটো যে দৃশ্য দেখলো সেটা বর্ণনা করতে গিয়ে আমারই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন ওই দুটো বাচ্চার উপর দিয়ে কি গেছে। ভেতরে ঢুকে বাচ্চা দুটো দেখে তাঁবুর ভেতরটা পুরো রক্তে লাল হয়ে আছে। তাঁবুর ঠিক মাঝখানে মাটি দিয়ে বানানো একটা শিবলিঙ্গ, আর তার ঠিক সামনেই একটা নিভে যাওয়া হোমকুণ্ড। আর ওই হোমকুণ্ডের ভেতর পড়ে আছে দুটো আধপোড়া মুন্ডু, আর তার ঠিক পাশেই পড়ে আছে দুটো মুন্ডুবিহীন লাশ। মাত্র 12-13 বছরের বাচ্চা। এই দৃশ্য দেখে তারা নিজেদের সামলাতে পারেনি, ভয়ে চিৎকার করে সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। ওদের চিৎকার শুনে ছোটাছুটি করে দৌড়ে এলো গ্রামের লোকজন, এবং তারাও তাঁবুর ভেতরের দৃশ্য দেখে আতঙ্কে কেঁপে উঠেছে। এরকম ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে যে দেখবে সেই আঁতকে উঠবে। এরপর গ্রামের লোকজনই খবর দেয় পুলিশকে, এবং পুলিশ এসে পুরো জায়গাটাকে সিল করে দেয়। পুলিশ তাঁবুর ভেতরের দৃশ্য দেখেই বুঝে গেছিল এ কোনো সাধারণ মৃত্যু নয়, নিশ্চয়ই কোনো তন্ত্র মন্ত্র কিংবা কালো জাদুর মাধ্যমে কোনো শক্তি অর্জন করবার জন্য দেওয়া নরবলি। কিন্তু গ্রামের লোকজনের মনে তখনও একটা প্রশ্ন থেকেই যায়, কেন? এবং তার থেকেও ইম্পর্টেন্ট, কিভাবে কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য ছাড়া দুজন মানুষ একসাথে নিজেদের মাথা কাটতে পারে? তাহলে কি সেই রাতে কোনো তৃতীয় ব্যক্তিও ছিল ওই তাঁবুর ভেতর? তাঁবুর ভেতরে পুজোর নানান সামগ্রীর সাথে সাথে ছিল আরেকটা যন্ত্র। যন্ত্রটির নাম গিলোটিন। জিনিসটা দেখতে কিছুটা এরকম। এইখানে একটা ধারালো ব্লেড থাকে যেটা ওজনে খুব ভারী। এই ব্লেডটার সাথে বাঁধা থাকে একটা দড়ি, যেটা দিয়ে টান দিলেই ব্লেডটা উপরে চলে যায়। আর এই দড়িটা ছেড়ে দিলেই যেহেতু অনেকটা ভারী, তাই খুব স্পিডে নিচে পড়ে যায়। আর এই ব্লেডটা নিচে নামার সময় এর মাঝে রাখা যে কোনো জিনিস চোখের নিমেষে কেটে দুভাগ হয়ে যায়। 1789 এবং 90 সালের দিকে ফরাসি বিপ্লবীদের শিরচ্ছেদ করার জন্য এই যন্ত্র প্রথম ব্যবহার করা হয়েছিল। তো আশা করি এবার বুঝতেই পারছেন কিভাবে তৃতীয় কোনো ব্যক্তির সাহায্য ছাড়াই হেমু হানসা একসাথে নিজেদের মাথা কেটে হোমকুণ্ডে আহুতি দিয়েছিল। তদন্তে জানা যায় ওই গিলোটিন যন্ত্রটি হেমু হানসা নিজের হাতে বানিয়েছে। তার মানে তারা এই কাণ্ড হঠাৎ করে ঘটায়নি, বরং এর পেছনে ছিল অনেক দিনের একটা দীর্ঘ পরিকল্পনা। পুলিশের রিপোর্ট অনুযায়ী 16 এপ্রিল রাতে যা যা ঘটেছিল তা কিছুটা এরকম। সন্ধ্যেবেলা দুই ছেলে মেয়েকে তাদের কাকার বাড়িতে রেখে হেমু হানসা বাড়ি ফিরে আসে। তারপর অপেক্ষা করতে থাকে রাত আরো গভীর হবার।
তারপর গোটা গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হেমু হানসা পুজোর সমস্ত সরঞ্জাম নিয়ে পৌঁছে যায় তাঁবুর ভেতর। তাঁবুর ভেতর আগে থেকেই সমস্ত ব্যবস্থা করা ছিল, কারণ এর আগেও দুজন গোপনে এখানে পুজো করেছে। কিন্তু 16 এপ্রিল রাতের আয়োজন অন্যান্য দিনের মতো সাধারণ ছিল না, কারণ ওই দিন ছিল তাদের এই সাধনার অন্তিম দিন। একটা বড় থালাতে দুটো নারকেল, কলা, কিছু ফুলের মালা, সিঁদুর এবং কিছু ফল দিয়ে গভীর রাতে শুরু হলো আরাধনা। জ্বালানো হলো হোমকুণ্ড, যজ্ঞ চলল বেশ কিছুক্ষণ। তারপর হয়তো সেই আরাধনার নিয়ম অনুযায়ী গিলোটিনটাকে নিয়ে আসা হলো হোমকুণ্ডের ঠিক কাছে, এবং দুজন তাতে এমন ভাবে মাথা দিয়ে দড়িটা টেনে ধরলেন যাতে কাটার পর সেটা সরাসরি হোমকুণ্ডের ভেতরেই পড়ে। তারপর এই মৃত্যুযজ্ঞের একদম শেষে নিজের হাতেই দড়িটা ছেড়ে দিলেন হেমু অথবা হানসা। চোখের নিমেষে নেমে এলো ধারালো ব্লেডটা, আর দুটো মাথা সোজা গিয়ে পড়লো হোমকুণ্ডের ভেতরে। তারপর সকালে কি কি হয়েছে সেটা তো আগেই বলেছি, কিন্তু এবার প্রশ্ন হলো কেন? কোনো কিছুরই তো অভাব ছিল না ওদের, সংসারে কোনো অশান্তিও ছিল না, তাহলে কেন? তদন্ত চলাকালীন পুলিশ ওই তাঁবুর ভেতর থেকে একটা চিঠি উদ্ধার করে, যেটার মধ্যে লেখা ছিল, আমরা নিজেরা আত্মহত্যা করছি, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাদের মৃত্যু আমাদের সন্তানের মঙ্গল করবে। গ্রামের লোকেদের থেকে জানা যায় এই ঘটনার সূত্রপাত হয়েছিল বছরখানেক আগে থেকেই। গ্রামের মানুষের কথা অনুযায়ী ঈশ্বরের প্রতি হেমুর ভক্তি হঠাৎ করেই বেড়ে গিয়েছিল। মাঝে মাঝে গ্রামের সবাইকে ভগবানের নানান অলৌকিক শক্তির ব্যাপারে বলতেন, মাঝে মাঝেই বাড়িতে সৎসঙ্গের আয়োজন করতেন, যেটা প্রথম দিকে কারোরই অস্বাভাবিক কিছু মনে হয়নি, কারণ সুখী দম্পতি ঈশ্বরের আরাধনায় থাকবে সেটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু গ্রামের লোকজন তখনও আন্দাজ করতে পারেনি হেমুর এই ভক্তির আড়ালে আসলে বাসা বেঁধেছিল অন্ধবিশ্বাস আর কুসংস্কার। আর এই কুসংস্কারে আচ্ছন্ন হয়েই নিজের ছেলে মেয়ের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে ওরা। ভাবতে পারছেন? একটা সময় পর ভিনচিয়া থানার পুলিশ এই কেসটার ইনভেস্টিগেশন বন্ধ করে দেয়। এক রিপোর্টে তারা জানিয়েছে হেমু ও হানসার কেস ভারতের ইতিহাসে একটা বিরল কেস, যে আত্মহত্যায় কোনো মোটিভ ঠিকভাবে স্পষ্ট নয়। এটাকে কেবল অন্ধবিশ্বাস বা কুসংস্কারের জন্য আত্মহত্যা বলা যেতে পারে। ভাবতেও অবাক লাগে আমরা 2025-এ দাঁড়িয়েও কতটা পিছিয়ে আছি। আমাদের দেশ মঙ্গল গ্রহে পৌঁছে গেছে, অথচ আমরা এখন এই সমস্ত কুসংস্কার, ব্ল্যাক ম্যাজিক নিয়েই মেতে আছি। একবার ভাবুন তো, ওই দুটো বাচ্চার মাথার উপর থেকে বাবা মায়ের ছায়াটাই সরে গেল, তারপর আবার কিসের মঙ্গল? মা বাবার থেকে বড় আশীর্বাদ এই পৃথিবীতে আর কি আছে? যাই হোক, আমাদের চারপাশে এরকম ঘটনা কিন্তু প্রায়ই ঘটে চলেছে। কোথাও তান্ত্রিকের নির্দেশে মা তার বাচ্চাকে বলি দিয়ে দিচ্ছে, কোথাও আবার কেউ কাউকে ডাইনি অপবাদে পিটিয়ে মেরে ফেলছে। এই কুসংস্কার এবং অন্ধবিশ্বাস কিভাবে আমাদের সমাজকে ভেতর থেকে খোকলা করে দিচ্ছে সেটা নিয়ে আমার মেইন চ্যানেলে একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগেই। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেটাও গিয়ে দেখতে পারো। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের এই চ্যানেলের ডকুমেন্টারিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমরা আগামীতে আরো কি কি বিষয় নিয়ে ভিডিও করতে পারি সেটাও কমেন্ট করে অবশ্যই জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই সমস্ত কুসংস্কারের ছায়া থেকে 100 হাত দূরে থাকবেন। নমস্কার।